আদালতের নির্দেশে সেরকমই এখন রক্ষা কবচ মহামান্য আদালত দিয়েছেন। এখন যে যে রক্ষা কবচ দিয়েছেন সেটা তো একটা রেয়ার কেস, যে সচরাচর সবাইকে দেন না। হয়তো আদালতও এটা বুঝেছেন যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্যায়ভাবে সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চাইছে, সেটা হয়তো বুঝতে পেরেছেন। এবং আজকে একটা ঘটনা ঘটেছে, আমাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে হাওড়া পুলিশ আবার বলেছে আপনারা এক্সটেনশন কেন করাচ্ছেন, আপনারা হিয়ারিং করুন। মানে আরো কোনো মামলা দেওয়া আছে যেগুলোর জামিন নিতে এখনো বাকি আছে, সেরকম কোনো মামলা আছে যেগুলো থেকে তোলার পরিকল্পনা করছে। আমরা একটা মানে তথ্য তল্লাশ করে জানার চেষ্টা করছি যে গোটা রাজ্য জুড়ে কত কেস আমার নামে আছে, কারণ যে ঘটনার সাথে কোনো যোগ নেই সেই ঘটনাতেও আমার নামে কেস দিয়ে মিথ্যা মামলাতে সেগুলোকে মানে জেলে ভরার ফন্দি সরকার করে রেখেছে, যাতে করে। তো মহিলা ঘটিতেও কেস দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মহিলা ঘটিতে একাধিক কেস দেওয়া হয়েছে। এবং আসলে আমার জীবন চর্চাটাই এমন যে মহিলাদেরকে আমি সম্মানের চোখেই দেখি। আমি সেখানে মায়ের আসনে আমি বসিয়ে রাখি। হয়তো ভগবানের কোনো ইচ্ছা আছে যে কারণের জন্য এরকম মানে মিথ্যা অভিযোগ নিতে হয়েছে। কি হয়েছে আজকে একটু বলবেন? হাওড়ায় পুলিশ কি বলেছে আপনাদের? হাইকোর্টে হাওড়া পুলিশের কোনো কর্তা ব্যক্তি তারা বলেছেন আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জিকে যে আপনারা এক্সটেনশন কেন নিচ্ছেন নট টু অ্যারেস্টের, আপনারা মামলাটাকে হেয়ারিং করাতে পারেন। তো তখন বিক্রম আমাদের আইনজীবী যিনি আছেন তিনি তার উত্তর দিয়েছেন আর কি। আচ্ছা, সেখান থেকে আমাদের সন্দেহ যে আরো কোনো মামলা আছে যেগুলো হয়তো আমরা এখনো পর্যন্ত খবর পাইনি, যে কারণের জন্য জামিন নিতে বাকি আছে। কটা মামলায় আপাতত আইডেন্টিফাইড? সেটা প্রায় 22টা মতো। আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত আরো মামলা আছে বলে আমাদের সন্দেহ হচ্ছে আজকের ঘটনার পরে। আচ্ছা, সেটা দেখা যাক, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কিভাবে সেগুলোকে বের করা যায় এবং সেখান থেকে জামিন। জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বোধহয় আপনারা এটা পেলেন, প্রোটেকশনটা পেলেন, তাই তো? হ্যাঁ, এটা এক্সটেনশন হয়েছে, তার আগে থেকে চলছে আর কি। এটা নবান্নের অভিযান, সেই নবান্ন অভিযানে সব থেকে বেশি মামলা আমার নামেই হয়েছিল আর কি। মানে কলকাতা এবং হাওড়ার এমন কোনো থানা ছিল না যেখানে আমার নামে মামলা দেয়নি। সেখান থেকেই তার আগে থেকে শুরুটা হয়েছে, নবান্নের সময়টাতে অনেক বেশি করে সেটাকে হয়েছে, তারপর থেকেই এটা চলছে আর কি। এখন যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে যে কোনো মামলা নতুন করে করা যাবে না হাইকোর্টের নির্দেশ ছাড়া, মানে অনুমতি ছাড়া। হাইকোর্ট কি এই নির্দেশটা দিয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো মামলা আর করা যাবে না এখন? হ্যাঁ, দিয়েছে। নতুন কোনো মামলা রাজ্যের যে কোনো থানায় করতে গেলে যদি ব্যাকডেটে না করে তাহলে এরপরে করতে গেলে সেখানে হাইকোর্টের অনুমতি লাগবে। বাহ। আচ্ছা, আজকে আদালতে আপনি উপস্থিত ছিলেন নিজে? না, আমার যেহেতু একটা হাতে চোট লেগেছে, আমি বাড়িতেই স্কুলে ছিলাম আর কি। আচ্ছা, তো এবার আপনার মানে আমি বলছি যে সেখানে মানে রাজ্য সরকারের আইনজীবী ছিলেন এই মামলায়? হ্যাঁ, অবশ্যই ছিলেন। তারা কন্টেস্ট করেছেন, এটাকে বাধা দিয়েছেন? হ্যাঁ, তারা চেষ্টা করেছেন কিন্তু আলটিমেটলি সেটা টেকেনি আর কি। কারণ দেখুন, একটা বিষয় তো আছে, এই কথাটা খুব মানে দ্ব্যর্থহীন ভাষাতেই বলা যায় যে এই রাজ্যের মানে প্রতিবাদী মানুষের এখনো পর্যন্ত আশা ভরসার যেটুকু জায়গা টিকে আছে সেটা হলো এই রাজ্যের জনগণ এবং এই রাজ্যের কলকাতা হাইকোর্ট। এই দুটি জায়গায় এখনো পর্যন্ত টিকে আছে যেখানে ভরসা করে আমরা লড়াইটা দিতে পারি। সেখানে কলকাতা হাইকোর্টের কাছ থেকে এই যে মানে ন্যায় বিচার পাওয়া, সেটা একটা বড় লড়াইয়ের জায়গাটা তৈরি করেই দেয় অবশ্যই। আলটিমেটলি প্রশাসন অন্যায় করলেও কলকাতা হাইকোর্ট আছেন যেখানে গিয়ে পর আমরা অন্তত ন্যায় বিচার মানে পেতে পারি। সাবধানে থাকবেন ভাস্করবাবু, আমার বলার কিছু নেই। 22টা মামলা, ডিএ চাওয়ার আন্দোলন করতে গিয়ে 22টা মামলা। শুধু ডিএ চাওয়ার আন্দোলন তো নয়, অস্থায়ী কর্মচারীদের পার্মানেন্সি চাওয়া, অপূর্ণ পদগুলোতে শিক্ষিত বা স্কিল লেবারদের তাদের চাকরি চাওয়া, সবই তো আপনাদের এজেন্ডার মধ্যে আছেন। একদম, এবং সেটাই হয়তো সব থেকে বড় এজেন্ডা আমাদের। হ্যাঁ, মানে লোকে ডিএর কথাটা বলেন কিন্তু আমাদের কাছে আমরা যারা আন্দোলন করছি তাদের শক্তি বলুন তো, নবান্নের 14 তলায় মহিলা বসে আছেন, কত বড় খতরনাক শক্তি। যদি খুব ভালোভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে বলতে হয় যে মানসিকভাবে অসুস্থ। আপনি দিয়ে চাইতে গিয়ে 22টা, আমি তো মানুষের হয়ে কথা বলতে গিয়ে 16টা মামলার আসামি। আজকে যখন কথা বলছি আপনার সঙ্গে, আজকে আমার চার্জশিটের মানে একটা ফলস ফেক চার্জশিটের জন্য ব্যাংশাল কোর্টে আমার হাজিরা দেওয়ার কথা। আমি বলছি জীবন মানে যারা কথা বলবে, যারা প্রতিবাদ করবেন, তাদের কপালে কি শুধু এটাই জুটবে? আমি জানি না। হ্যাঁ, যেহেতু উনি নিজে বলেন যে ওনার নাকি আন্দোলন লগ্নে জন্ম,
মিথ্যা তাই লগ্নে জন্ম, আন্দোলন লগ্নে জন্ম না, নয়। এটা আমি ওনার কথা ধরেই বলছি আর কি। প্রতিটি 10টা শব্দের মধ্যে 9টা শব্দ নয়, 10টা শব্দই মিথ্যা কথা বলেন উনি। সেটা উনি ভালো করে বোঝেন যে কারা আন্দোলন করলে পরে বা কারা মুখ খুললে পরে ওনার অসুবিধা হতে পারে, এই জিনিসটা কিন্তু উনি খুব ভালো করে আসলে জানেন। আপনারা নাকের ডগায় বসে আছেন তো বছরের পর বছর একটা দাবি নিয়ে, এবং সেই দাবিটাকে মানুষের মধ্যে গেঁথে দিচ্ছেন, ফলত তাদের তো পছন্দ হবে না, এটা খুব স্বাভাবিক। এবং সাবধানে থাকবেন ভাস্কর বাবু। তার থেকে বড় কথা হচ্ছে যে সেই আমাদের আন্দোলনকে উঠানোর জন্য এই 2 বছরের মধ্যে উনি নিজে রেড রোডের ধারে নিজে দুবার অনশনে অবস্থানে বসছিলেন, বসেছেন, মনে আছে? অবস্থানে বসেছেন যে আমাদেরকে উঠাতে হবে। ওঠাতে হবে। তাও ওনার 3 পারেনি। দিনের পারমিশন নেওয়ার পরে যখন 13 দিন বসে থাকলেন, তখন হ্যাঁ। উনি ওনাকে যখন মিলিটারি থেকে বলতে গেল, তখন উনি বললেন যে ভাস্কর ঘোষা বসে আছে কি করে, তাদেরকে আগে উঠাও। হুম। তা প্রচেষ্টা চলছে, আমরা খুশি এইটাই হ্যাঁ। যে সরকারি কর্মচারী হয়েও এই সরকারের নির্মমতার বিরুদ্ধে যে প্রতিবাদ করা যায়, লড়াই করা যায়, সেটাই রাজ্যের মানুষকে অন্তত দেখাচ্ছে। রাজ্যের মানুষ অন্তত শিখুক এবং রাজ্যের মানুষ অন্তত এই দেখে পরে পথে নামুক। এই অন্যায় বেশি দিন চলতে পারে না।